গুড মর্নিং মাই স্টুডেন্টস। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস এর অন্তর্গত ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। জীবনবিজ্ঞান যে তোমাদের টেক্সট বুক, জীবনবিজ্ঞান যে তোমাদের বই ক্লাস দশম শ্রেণীর ক্লাস 10-এর, তার যে পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ এনভায়রনমেন্ট, ইটস সোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টার যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো সোর্সেস অফ নাইট্রোজেন ইন আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড নাইট্রোজেন সাইকেল অর্থাৎ পরিবেশে নাইট্রোজেনের উৎস এবং নাইট্রোজেন চক্র। এই প্রশ্নটা তোমাদের নেক্সট ইয়ারের 2021-এর যে মাধ্যমিক পরীক্ষা তার একটা উল্লেখযোগ্য প্রশ্ন। তোমরা এটা ভালো করে করবে, আমার ভিডিওটা ভালো করে তোমরা ফলো করবে এবং টেক্সট বুকটা ভালো করে তোমরা একটু পড়বে এবং ভিডিওটা ভালো করে দেখার পর তোমরা বইটাও সঙ্গে নিয়ে বসবে, দরকার হলে খাতা নিয়েও বসবে এবং ভিডিওটা দেখার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কল করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো সমস্যা হয়। তাহলে প্রথমেই যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এর পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের ক্ষেত্রে যে ইন্ট্রোডাকশন পার্ট সেটা আমরা একটু বলে রাখি। আমাদের চারপাশের যে জগৎ অর্থাৎ আলো, বাতাস, মাটি, জল, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি নিয়েই কিন্তু গঠিত হয়েছে আমাদের এই পরিবেশ। আমরাও কিন্তু এই পরিবেশের একটা অংশ। বায়ুর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বা জলজ সম্পদ যেমন বিভিন্ন সামুদ্রিক প্রাণী, মাছ, মুক্তা, ঝিনুক, বনের সম্পদের ক্ষেত্রে বলা যেতে পারে যেমন বিভিন্ন রকমের গাছপালা, ধুনো, রজন, হিং, পশু পাখি, খনিজ সম্পদ যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি হলো প্রাকৃতিক সম্পদ অর্থাৎ এগুলো আমরা প্রকৃতি থেকে লাভ করি। আজ মানুষের প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার, আমরা প্রাকৃতিক সম্পদের এত ব্যবহার শুরু করেছি, প্রাকৃতিক দুর্ঘটনা ঘটছে যেমন ভূমিকম্প, দাবানল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বন্যা, খরা ইত্যাদি কারণে এবং দূষণের কবলে পড়ে প্রাকৃতিক সম্পদের কিন্তু পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে পৃথিবীর বুকে নেমে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে হলে পরিবেশের সম্পদগুলির সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। তবে এই চ্যাপ্টার যে মুখ্য উদ্দেশ্য সেটা হলো পরিবেশ সম্পর্কে একটু জানা, তার সম্পদ সম্পর্কে জানা এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা করা বা কীভাবে সংরক্ষণ আমরা করব সে সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা। এবারে আমরা চলে যাচ্ছি নাইট্রোজেন সাইকেল বা সোর্সেস অফ নাইট্রোজেন অর্থাৎ পরিবেশের নাইট্রোজেন উৎস এবং নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে আমরা বলতে পারি। প্রথমে একটু মোটামুটি একটা আউটলাইন আইডিয়া দেওয়া যেতে পারে নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে, নাইট্রোজেন সাইকেলের ক্ষেত্রে। নাইট্রোজেনের আমরা জানি প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আমরা জানি 77.17% এবং আমাদের যে প্রোটোপ্লাজম, বিভিন্ন জীবের মধ্যে শরীরের যে প্রোটোপ্লাজম এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন। উদ্ভিদ বা প্রাণী কেউ সরাসরি বায়ুর নাইট্রোজেন কিন্তু শোষণ করতে পারে না। আমরা বায়ুর নাইট্রোজেনকে কিন্তু সরাসরি আমাদের দেহে আত্মস্থ করতে পারি না। নাইট্রোজেন সংবন্ধনকারী কিছু ব্যাকটেরিয়া যেমন অ্যাস্ট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম বা নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনা নস্টক বা মিথজীবী ব্যাকটেরিয়ার যেমন রাইজোবিয়াম
সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে এরা। বায়ু থেকে এরা সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে কিন্তু আবদ্ধ করে। মাটিতে এই নাইট্রোজেন নাইট্রেট রূপে থাকে, NO3 অর্থাৎ নাইট্রেট রূপে সঞ্চিত হয়। ডিনাইট্রিফাইং প্রক্রিয়ায় নাইট্রেট যৌগ ভেঙে আবার N2 নাইট্রোজেন উৎপন্ন করে এবং বায়ুতে ফিরে যায়। সুতরাং বায়ু থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে নাইট্রোজেন যে আবর্তন ঘটে সেটাকেই বলা হয় নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল বলা হয়। অর্থাৎ নাইট্রোজেন সাইকেলের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি, যেই চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। এরপর আমরা একটু দেখে নিই প্রশ্নটার, একটু আলোচনা করি আমরা। নেক্সট স্লাইডে আমরা চলে যাই, 3 নম্বর স্লাইডে। সেখানে দেখছি একটু আগে যেটা আমরা বললাম, একটু প্রশ্ন উত্তরের আকারে জেনে নিই। পরিবেশের নাইট্রোজেনের উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট যৌগ, যেটা আমি একটু আগে বললাম। বায়ুর নাইট্রোজেনের উৎস কি? বায়ুর নাইট্রোজেনের উৎস মাটির নাইট্রেট যৌগ। এই নাইট্রেট যৌগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে বাতাসে মেশে। এটাও আমি একটু আগে বললাম যে কীভাবে বাতাসের নাইট্রোজেনের উৎসটা কী। নেক্সট আমরা দেখব মাটির নাইট্রোজেনের উৎস। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মাটির নাইট্রোজেনের বিভিন্ন উৎস হলো বিদ্যুৎ স্ফুরণের সময়, যখন বিদ্যুৎ চমকায়, বৃষ্টি পড়ে, সে সময় বায়ুর নাইট্রোজেন বিভিন্ন যৌগের মাধ্যমে মাটিতে মেশে। তখন বায়ুর মধ্যে যে নাইট্রোজেন আছে 77.17%, সেটা বিদ্যুৎ স্ফুরণের সময় বিভিন্ন যৌগের মাধ্যমে কিন্তু মাটিতে মেশে। তারপর কি হয়, মাটিতে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল, যেটা একটু যে নামগুলো বললাম, অ্যাস্ট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম বা অ্যানাবিলানোস্টক, এইগুলোর মাধ্যমে বায়ু নাইট্রোজেন তারা শোষণ করে মাটিতে কিন্তু মিশিয়ে দেয়। তারপর কি হয়, প্রাণীদের মলমূত্র, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটির সঙ্গে মিশে যায়, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ বুঝতে পারছি যে বাতাসে নাইট্রোজেন থেকে কিন্তু মাটিতে নাইট্রোজেন যাচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে, এবং বিভিন্ন প্রাণীদের মলমূত্র এবং উদ্ভিদ প্রাণী মৃতদেহ কিন্তু মাটির সাথে মিশে, যেহেতু আমাদের শরীরের মধ্যে বা জীবের শরীরের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে নাইট্রোজেন বর্তমান, সেটা মাটিতে মিশছে। মাটিতে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করলেও চাষবাসের ক্ষেত্রে আমরা মাটিতে বিভিন্ন রকম নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করি, সেটাও কিন্তু নাইট্রোজেন পরিমাণ মাটিতে বৃদ্ধি করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কীভাবে ঘটছে ঘটনাটা। এবারে আমরা একটু ডিটেলসে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল নিয়ে আলোচনা করতে চলেছি। ভালো করে তোমরা ছবিটা দেখো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট ইয়ারের জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি N2 ক্ষেত্রে আমরা বলা যেতে পারে যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন, সেটার পরিমাণ হচ্ছে 77.17%, এটা আমরা বলছি। নেক্সট যে ঘটনাটা ঘটছে, প্রথমেই নাইট্রোজেন স্থিতিকরণ কীভাবে হচ্ছে, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ কীভাবে ঘটছে। তাহলে প্রথমে দেখলাম যে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেনের পরিমাণ, সেটা হলো 77.17%, এবং সেটা সেই নাইট্রোজেনের ফিক্সেশন ঘটছে, আর নাইট্রোজেন স্থিতিকরণ ঘটছে। কীভাবে ঘটছে, এই নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে আমরা জেনে নিই। যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন ঘটিত যৌগরূপে মাটির মধ্যে মিশে মাটিতে আবদ্ধ হয়, তাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বলে, নাইট্রোজেন ফিক্সেশন বলে। এটি তিনভাবে ঘটতে পারে, যথা প্রাকৃতিকভাবে ঘটতে পারে, বা জীবজ প্রক্রিয়ায় ঘটতে পারে, বা শিল্পজাত প্রক্রিয়ায় ঘটতে পারে। এই তিনটে প্রক্রিয়ায় কিন্তু এই নাইট্রোজেন ফিক্সেশনটা কিন্তু ঘটতে পারে। যেমন প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন কীভাবে হয়, অর্থাৎ ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন, প্রাকৃতিক উপায়ে কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয় একটু দেখি। বজ্রপাতের সময়, একটু আগে আমি বলছিলাম যে সাধারণত বজ্রপাতের সময় যখন আকাশে বিদ্যুৎ স্ফুরণ ঘটে, বায়ুমণ্ডলের তখন নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়। বাতাসের মধ্যে অক্সিজেনও থাকে আমরা জানি, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড প্রথমে উৎপন্ন করে। অর্থাৎ
N2 নাইট্রোজেন প্লাস O2 2NO তে রূপান্তরিত হয়। পরবর্তীকালে এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর O2 এর সংস্পর্শে এসে বায়ুর অক্সিজেনের সঙ্গে মিশে বা সংস্পর্শে এসে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, অর্থাৎ 2NO যেটা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো সেখানে তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে 2NO প্লাস O2 2NO2-তে রূপান্তরিত হয়, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির সঙ্গে বৃষ্টি পড়বে, তখন তার সাথে বিক্রিয়ায় নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং মাটিতে নেমে আসে, অর্থাৎ 2NO2 প্লাস H2O উৎপন্ন করে HNO2 প্লাস HNO3 উৎপন্ন করে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক উপায়ে কিন্তু এটা মাটিতে মিশছে। এই দুই প্রকার অ্যাসিড মাটির বিভিন্ন খনিজ লবণের, মাটির মধ্যে যে খনিজ লবণগুলো আছে, পটাশিয়াম ক্যালসিয়ামের যে খনিজ লবণগুলো আছে তার সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ গঠন করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এই যে নাইট্রেটে রূপান্তরিত করে, যৌগ গঠন করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এছাড়াও জীবজ নাইট্রোজেন সংবন্ধন হতে পারে, অর্থাৎ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, অর্থাৎ কোনো জীবের দ্বারা হতে পারে। একটু আগে যেটা বললাম যে ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে বা নীলাভ সবুজ শৈবালের দ্বারা হতে পারে। যে পদ্ধতিতে প্রকৃতির মধ্যে মুক্ত নাইট্রোজেন, এই যে বায়ুমণ্ডলের মধ্যে যে 77.17% নাইট্রোজেন আছে, সেটা জীবাণু বা নীলাভ সবুজ শৈবালের ক্রিয়ার দ্বারাও কিন্তু অ্যামোনিয়া রূপে কিন্তু আবদ্ধ হতে পারে। এই যে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মাধ্যমে, নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়ার মাধ্যমে বা নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে সেটা অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। তাকে জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ বলা হয়। তাহলে প্রথমে হলো প্রাকৃতিক উপায়, তারপর হলো জীবজ নাইট্রোজেন সংবন্ধন হলো, অর্থাৎ জীবের দ্বারা ঘটলো, ব্যাকটেরিয়ার দ্বারা ঘটলো বা নীলাভ সবুজ শৈবালের দ্বারা ঘটলো, নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়ার দ্বারা ঘটলো। এটি মাটিতে দুটি উপায়ে ঘটতে পারে। এই যে মাটিতে এটা দুটি উপায়ে ঘটতে পারে, যথা স্বাধীনজীবী জীবের দ্বারা হতে পারে। স্বাধীনভাবে যারা বসবাস করে, মাটিতে বসবাসকারী কিছু নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া যথা ক্লস্ট্রিডিয়াম, অ্যাস্ট্রোব্যাক্টর প্রভৃতি এবং অ্যানাবিনা নস্টক প্রভৃতি নীলাভ সবুজ শৈবাল বায়ু থেকে সরাসরি মুক্ত নাইট্রোজেনকে তাদের দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করতে পারে। এইসব অণুজীবের মৃত্যুর পর সেগুলি মাটিতে সঞ্চিত, এগুলো মাটিতে অ্যামোনিয়া সঞ্চিত হয়। এই পদ্ধতিতে বছরে একর প্রতি 10 থেকে 20 কেজি নাইট্রোজেনের স্থিতিকরণ কিন্তু ঘটে থাকে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে স্বাধীনজীবী জীবের দ্বারাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন মাটির মধ্যে হতে পারে। নেক্সট, মিথজীবী জীবের দ্বারা হতে পারে। বিভিন্ন প্রজাতি রাইজোবিয়াম, অর্থাৎ একে অপরের সংস্পর্শে বেঁচে থাকে, একে অপরের সাহায্যে বেঁচে থাকে, মিথজীবিতা বলা হয়। মিথজীবী জীবের দ্বারা হতে পারে। যেমন বিভিন্ন প্রজাতি রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বিগোত্রীয় উদ্ভিদে, যেমন ছোলা, মটর, শিম, আমরা এগুলো জানি ন্যাচারালি যে সিম্বিগোত্রীয় উদ্ভিদগুলো হলো ছোলা, মটর, শিম, এদের মূলে উৎপন্ন অর্বুদ বা গুটিতে নোডলস যেটাকে বলা হচ্ছে আশ্রয় নেয় এবং তাদের উৎপন্ন শর্করাকে খাদ্য হিসাবে রাইজোবিয়াম গ্রহণ করে। বিনিময়ে তারা কি করে? তারা বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে, এই যে অ্যামোনিয়া রূপে কিন্তু তারা NH3 রূপে আবদ্ধ করে এবং ওই আশ্রয়দাতা উদ্ভিদকে কিন্তু পুষ্টির জন্য সরবরাহ করে, নাইট্রোজেন সরবরাহ করে। প্রসঙ্গত উল্লেখ্য, কেবল সিম্বিগোত্রীয় উদ্ভিদ দেহে লেগ হিমোগ্লোবিন নামক এক প্রকার প্রাণীর দেহের হিমোগ্লোবিন সদৃশ কিন্তু জৈব যৌগ থাকায় কেবল এই সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলেই কিন্তু রাইজোবিয়াম বাসা বাঁধে, কারণ মিথজীবীদের জন্য তারা ন্যাচারালি বাসা বাঁধে, একে অপরের সাহায্যে তারা বেঁচে থাকে। অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল, অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার যে গহ্বর, পত্রগহ্বরে এবং সাইকাস নামক ব্যক্তবীজী উদ্ভিদের মূলে বাস করেও নাইট্রোজেন সংবন্ধন করে থাকে এরা। উল্লেখ্য, এই শৈবালগুলি মুক্ত অবস্থাতেও কিন্তু নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, এই ক্ষমতা এদের আছে। নেক্সট আমরা চলে যাব শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধ, ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। শিল্পের দ্বারাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন ঘটতে পারে। কীভাবে আমরা দেখি,
বিভিন্ন রাসায়নিক কারখানায় আমরা দেখতে পাই নাইট্রোজেন ঘটিত সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি সার প্রস্তুত করা হয়। রাসায়নিক কারখানায় এইগুলো প্রস্তুত করা হয়। এই সার কৃষিক্ষেত্রে ছড়ানো হয়, আমরা চাষবাসের জন্য এগুলো ব্যবহার করি, ফলে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া সার কারখানা থেকে যে বর্জ্য নিষ্কাশিত হয়, যেটা কাজে লাগে না, তাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন কিন্তু থেকে যায়। এই বর্জ্য নদীতে মেশে, নদীর জলে মেশে, ন্যাচারালি নদীর ধারেই কিন্তু কারখানাগুলো স্থাপন হয়, আমরা এগুলো ভূগোলে পড়েছি। এবং বন্যার সময় নদীর চারপাশের নিচু এলাকা প্লাবিত হলে, এবং বন্যার সময় কী হয়, চারপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মাটিতে ন্যাচারালি মিশে যায়। এবারে আমরা চলে আসবো মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। মাটির নাইট্রোজেনটা কীভাবে, মাটির মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটা জীবদেহে কীভাবে প্রবেশ করছে। উদ্ভিদরা মাটি থেকে যে নাইট্রেট লবণ শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটায়। উদ্ভিদরা মাটির মধ্যে যে নাইট্রেট লবণ আছে সেটাকে শোষণ করে কিন্তু নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটায়। প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে, আমরা উদ্ভিদকে খাদ্য হিসাবে ভেজিটেবলস গ্রহণ করি এবং নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করি। এভাবে আমাদের শরীরে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ মাটির মধ্যে যে নাইট্রোজেন থাকছে সেটা উদ্ভিদের শরীরে যাচ্ছে, উদ্ভিদকে আমরা গ্রহণ করছি, এরকম ভেজিটেবলস আমরা খাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে নাইট্রোজেনের চাহিদা পূরণ হচ্ছে। এবারে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে প্রবেশ, জীবদেহ থেকে নাইট্রোজেন কীভাবে মাটিতে প্রবেশ করছে, আমাদের শরীরে যে প্রোটোপ্লাজমের মধ্যে নাইট্রোজেন সেটা কীভাবে প্রবেশ করছে। প্রাণীদের রেচন পদার্থ, আমাদের যে জীবদের রেচন পদার্থ ইউরিন এবং মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের নাইট্রোজেন যৌগগুলি বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে প্রথমে অ্যামোনিয়া পরে নাইট্রাইট, প্রথমে অ্যামোনিয়া পরে নাইট্রাইট, সর্বশেষে নাইট্রেট যৌগ তৈরি হয়। এই অ্যামোনিয়া আমরা দেখলাম, অ্যামোনিয়া নাইট্রেট, পরবর্তীকালে নাইট্রোজেন মোচন হবে অ্যামোনিয়াম NH4 এবং এই যে নাইট্রাইট, এবং এক্ষেত্রে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ ঘটছে, আমরা আসছি। তাহলে আমরা দেখলাম যে আমরা যে রেচন পদার্থ ত্যাগ করছি এবং মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহে যে নাইট্রোজেন যৌগগুলি বিয়োজক দ্বারা বিয়োজিত হয়, অর্থাৎ জীবদেহের মধ্যে যে নাইট্রোজেন থাকছে প্রোটোপ্লাজমের মধ্যে, এই জীবটা মারা যখন যাচ্ছে তখন মাটির মধ্যে সে মিশে যাচ্ছে এবং তার যে শরীরের নাইট্রোজেন সেটা মাটিতে কিন্তু বিয়োজক দ্বারা বিয়োজিত হচ্ছে এবং প্রথমে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, পরবর্তীকালে নাইট্রেট এগুলো তৈরি হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো অ্যামোনিফিকেশন কীভাবে হচ্ছে। মাটিতে অবস্থিত বিয়োজকদের যেমন জীবাণু, বিভিন্ন ছত্রাক এর ফলে, ক্রিয়ার ফলে মৃত জীবদের যখন প্রোটিন অংশ অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় কিন্তু রূপান্তরিত হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। অর্থাৎ কোনো একটা জীব যখন মারা যাচ্ছে তার শরীরের যে প্রোটিন সেটা অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামোনিয়ায় রূপান্তরিত হচ্ছে, এটা অ্যামোনিফিকেশন বলা হয়। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকোরিডিস বা ব্যাসিলাস র্যামোসাস, এগুলো হলো উদাহরণ অ্যামোনিফিকেশনের সাহায্য করে যে সমস্ত ব্যাকটেরিয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মৃত বা গলিত জীবদের সাথে যখন কোনো ব্যাকটেরিয়া ক্রিয়া করছে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, তখন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। নেক্সট আমরা চলে যাবো নাইট্রিফিকেশনে চলে যাব। এইটা এমন একটা পদ্ধতি যেখানে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকার মধ্যে যে অ্যামোনিয়া সেটা প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেট যোগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। এই ঘটনাটা ঘটছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট থেকে নাইট্রেট, যার মাধ্যমে হচ্ছে, যেমন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া বা নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার কাজ চলে যাব। নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশনে আমরা চলে যাব। নেক্সট কীভাবে সেই মাটির মধ্যে যে উপস্থিত নাইট্রোজেন সেটা বাতাসের মধ্যে কীভাবে যাচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে, নাইট্রোজেনের যে যৌগ NO3 যৌগটাকে ভেঙে বা NO2, এরা যে অ্যাসিমিলেশন ঘটছে, আত্তীকরণ ঘটছে মাটির মধ্যে, এই নাইট্রেট যৌগকে ভেঙে কী করছে, নাইট্রোজেনকে মুক্ত করছে বায়ুমণ্ডলে আবার নাইট্রোজেনকে ফিরিয়ে দিচ্ছে। এই পদ্ধতিকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন বলে। এই ধরনের জীবাণু প্রকৃতপক্ষে ক্ষতিকারক জীবাণু, কারণ এরা মাটির উর্বর শক্তি কমিয়ে দিচ্ছে। মাটির মধ্যে যদি নাইট্রোজেন থাকে তাহলে উর্বর শক্তি বাড়ছে,
কিন্তু এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো কিন্তু ক্ষতিকারক, কারণ এরা মাটির উর্বরতা শক্তিকে কমিয়ে দিচ্ছে এবং বাতাসে নাইট্রোজেন পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের কয়েকটি ডিনাইট্রিফাইং জীবাণু হলো থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স বা সিউডোমোনাস ইত্যাদি। অর্থাৎ নাইট্রেট যোগ্য ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেনে রূপান্তরিত হচ্ছে, বাতাসের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের মধ্যে যে নাইট্রোজেন আছে সেটা নাইট্রোজেন ফিক্সেসের মাধ্যমে, নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, সেখান থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেট যৌগ উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে নাইট্রেট যৌগ ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার দ্বারা ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেনের মোচনের দ্বারা পুনরায় নাইট্রোজেনে পরিণত হচ্ছে। অর্থাৎ একটা সাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি, বাতাসে নাইট্রোজেন এবং মাটিতে নাইট্রোজেন। তাছাড়া কোনো প্রাণীদের থেকেও কিন্তু অ্যামোনিয়াম বা নাইট্রেট এই যৌগগুলো কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে, বিভিন্ন জীবের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে এবং নাইট্রেট যৌগের অ্যাসিমিলেশন ঘটছে, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটাকে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং এই যে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন কারণ হতে পারে, সেগুলো জীবজ প্রক্রিয়ায় হতে পারে, শিল্পজাত প্রক্রিয়ায় হতে পারে, অথবা প্রাকৃতিক উপায়ে ঘটতে পারে এই ফিক্সেশনটা। কিন্তু এই যে নাইট্রোজেন মোচন সেটা কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু ঘটে থাকছে। এবং কোনো প্রাণী যখন মারা যাচ্ছে বা ইউরিনেশনের মাধ্যমে, ইউরিন বা আমাদের শরীরের যে প্রোটোপ্লাজম, মৃত পশু পাখির যে শরীরে প্রোটোপ্লাজম, তার থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে এবং অ্যামোনিয়া তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম বিয়োজকের দ্বারা এই ঘটনাগুলো ঘটছে এবং সেগুলো মাটির মধ্যে মিশে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইকেল এখানে কিন্তু চলছে এবং এই সাইকেলের মাধ্যমেই কিন্তু নাইট্রোজেন আমাদের জীব জগতের মধ্যে বা আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে, পরিবেশের মধ্যে নাইট্রোজেনের ভারসাম্য কিন্তু বজায় থাকছে। তাহলে আমরা এক্ষেত্রে যদি নাইট্রোজেন চক্রের তাৎপর্য বিচার করতে যাই, সিগনিফিকেন্স অফ নাইট্রোজেন সাইকেল যদি আমরা বলতে যাই, তাহলে বলতে হবে যে নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে কিন্তু নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকছে। জীবদেহের কোষ গঠনের জন্য কিন্তু নাইট্রোজেনের প্রয়োজন। নাইট্রোজেন চক্রের মাধ্যমে কিন্তু নাইট্রোজেন জীবদেহে পরিবাহিত হয়, ফলে যুগ যুগ ধরে জীবকুলের চিরস্থায়িত্ব কিন্তু বজায় থাকছে। তাছাড়াও যদি একটু বলা যায় যে মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে যদি বলা যায় যে হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড নাইট্রোজেন সাইকেল, মানুষের এই নাইট্রোজেন সাইকেল যে ঘটছে তাতে মানুষের যে অ্যাক্টিভিটিস, মানুষের কাজ কী এই ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষের নানান ক্রিয়াকলাপের জন্য, মানুষ বিভিন্ন রকম কাজকর্ম করছে, তার জন্য বিশেষ করে নাইট্রোজেন ঘটিত সার আমরা অধিক পরিমাণে ব্যবহার করছি। জমিতে অধিক ফলনের জন্য বা কম সময়ে দ্রুত ফলনের জন্য আমরা নাইট্রোজেন ঘটিত সার অধিক পরিমাণে ব্যবহার করছি। আমাদের দেশের কৃষকদের অজ্ঞতার ক্ষেত্রে কারণে হতে পারে, আমরা বেশি পরিমাণে বা ঠিকমতো তাদের জ্ঞানের অভাব এর জন্য কিন্তু নাইট্রোজেন ঘটিত সার অধিক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে চাষবাসে। তার ফলে কী হচ্ছে, জীবজগৎ, মাটি, জল এবং বায়ুমণ্ডলের মধ্যে যে আবর্তিত নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। ন্যাচারালি মাটির মধ্যে যদি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে বাতাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে যেসব ঘটনাগুলি ঘটে চলেছে সেগুলো, যেমন সমস্যা কী হচ্ছে, নাইট্রাস অক্সাইড N2O, এটা একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যেটা আমাদের পরিবেশে কিন্তু ক্ষতি করছে, ব্যাপকভাবে বেড়ে গেছে। এছাড়া নাইট্রোজেনের অন্যান্য অক্সাইডগুলিরও কিন্তু নাইট্রিক অক্সাইড NO স্থানভিত্তিক ঘনত্ব কিন্তু বেড়ে গেছে, ফলে বায়ু দূষণের সম্ভাবনা এবং পৃথিবীর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার কিন্তু উষ্ণতা, আমাদের পৃথিবীর উষ্ণতা কিন্তু বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। বিভিন্ন অঞ্চলের মাটি ও বিভিন্ন নদী আর হ্রদের জলের প্রভূত অম্লীকরণ হচ্ছে, অ্যাসিডিফিকেশন হচ্ছে। কী হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে ন্যাচারালি। এই জন্য কলকারখানার অ্যাসিড মিশ্রিত জল, আমরা যে বললাম যে কলকারখানাগুলো নদীর ধারে অবস্থিত এবং তার যে অ্যাসিড মিশ্রিত জল, রাসায়নিক সার ইত্যাদি মেশার ফলে মাটি এবং নদী ও হ্রদের কিন্তু জলের অম্লতা বৃদ্ধি পাচ্ছে, নোনতা হয়ে যাচ্ছে, অম্লতা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে। অধিক আম্লিক মাটি চাষের পক্ষেও কিন্তু ক্ষতিকর। জল অধিক অম্ল হয়ে পড়লে কিন্তু জল দূষণ ঘটবে এবং জলজ উদ্ভিদ প্রাণীর কিন্তু মৃত্যু ঘটবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে পরিবেশে যদি মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটছে এবং পরিবেশে বা আমাদের যে এনভায়রনমেন্ট তাতেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এবং ভারসাম্য কিন্তু এক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। অতএব তোমরা যখন
নাইট্রোজেন সাইকেল নিয়ে পড়বে, এই প্রশ্নটা ভালো করে তোমরা ফলো করবে, উত্তরটা ভালো করে তোমরা দেখবে, বইয়ে আছে। এবং আমি যে পিপিটিটা তৈরি করেছি সেটাও তোমরা ভালো করে ফলো করো। পরীক্ষাতে যে কোশ্চেন আসবে সেখানে তোমরা এই উত্তরটাই লিখবে, কিন্তু তোমরা ভালো করে বইটা একটু ভালো করে খুঁটিয়ে পড়বে এবং পুরো ম্যাটারটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও। তোমরা ভালো থেকো। আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা ভালো থেকো এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ কর। থ্যাংক ইউ মাই স্টুডেন্টস।